পুনের সেই রাতে বৃষ্টি একটানা পড়ে যাচ্ছিল এবং হিঞ্জে বাড়ির উঁচু ইমারতগুলোর মাঝে রাঘব শর্মা সব সময়কার মতো সুরক্ষা গেটের কাছে দাঁড়িয়েছিল। সে কোনো বিশেষ মানুষ ছিল না, না সে কখনো হওয়ার চেষ্টাই করেছিল। তার জীবন ছিল সীমাবদ্ধ, সাধারণ এবং প্রায় নির্দিষ্ট এক পথে চলা। দিনে ঘুমানো, রাতে ডিউটি করা আর মাস শেষে গ্রামে থাকা মাকে টাকা পাঠিয়ে দেওয়াই ছিল তার দুনিয়া। সেই রাতেও সব কিছু ঠিক তেমনই মনে হচ্ছিল, যেমন প্রতি রাতে হয়ে আসছিল, যতক্ষণ না অফিসের ফোনটা হঠাৎ বেজে উঠল। রাঘব রিসিভার তুলল, তো অন্য প্রান্ত থেকে আসা আওয়াজটা ছিল ধীর, কিন্তু তাতে এক অদ্ভুত বোঝা ছিল। সেই আওয়াজ কোনো সাধারণ ম্যানেজারের ছিল না, বরং কোম্পানির সিইও আরোহী মেহরার ছিল। এমন এক মহিলা যাকে মানুষ শুধু নামে চিনত। রাঘবের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে এত উঁচুতে বসা কোনো মহিলা কখনো তাকে এভাবে রাতে ডাকবেন। লিফট উপরে উঠতে থাকল, আর প্রতি তলার সাথে তার হৃৎস্পন্দন বাড়তে থাকল। তার এটা আন্দাজ ছিল না যে সে যে তলার দিকে এগিয়ে যাচ্ছে সেখানে শুধু এক কথোপকথন নয়, বরং তার পুরো জীবনের মোড় তার জন্য অপেক্ষা করছিল। সিইওর ঘর সেই রাতে তেমন ছিল না যেমন লোকে বলত। না সেখানে কোনো কঠোর পরিবেশ ছিল, আর না সেই ঠান্ডা পেশাদারী শক্তি। বরং সোফায় এক মহিলা বসেছিলেন, যিনি নিজের কুর্সিতে নয় বরং নিজের ভেতরেই ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছিল। যখন আরোহী মেহরা মাথা তুললেন, তখন রাঘব প্রথমবার দেখল যে ক্ষমতা আর টাকাও কোনো মানুষকে পুরোপুরি বাঁচাতে পারে না। তার চোখে অহংকার ছিল না, শুধু ভয় ছিল আর ক্লান্তি ছিল। আর তারপর তিনি সেই বাক্যটি বললেন যা রাঘবের এ পর্যন্ত শান্ত আর সীমাবদ্ধ জীবনকে চিরতরে বদলে দিল। তিনি ধীর গলায় বললেন যে তিনি অন্তঃসত্ত্বা। আর সেই এক মুহূর্তে পুনের বৃষ্টি, সেই ঘরের হাওয়া আর রাঘবের হৃদয় সবকিছু যেন একসাথে থমকে গেল। সেই একটি বাক্যের পর ঘরে যেন বাতাসও থেমে গিয়েছিল। রাঘব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে সে যা শুনেছে তা সত্যি, নাকি অন্য কারোর জীবনের অংশ যা ভুল করে তার সামনে খুলে গেছে। সামনে বসা মহিলা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আরোহী মেহরা, সেই সিইও যার এক নজরে মানুষ সোজা হয়ে বসে যেত। কিন্তু এই সময়ে তার মুখে না ছিল আদেশ, না ছিল ঘমণ্ড, শুধু এমন এক ক্লান্তি ছিল যা লুকানোর শক্তি এখন হয়তো আর অবশিষ্ট ছিল না। তিনি ধীরে ধীরে জানালেন যে তিনি সব সময় নিজের জীবনকে নিয়ন্ত্রণে রেখে এসেছেন, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে, প্রতিটা সম্পর্ক সীমার ভেতরে। কিন্তু একবার তিনি ভরসা করেছিলেন, আর সেই ভরসাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেল। সেই লোকটা এখন চলে গিয়েছিল অন্য কারো সাথে, আর পেছনে ফেলে গিয়েছিল এক সত্য যা তিনি না পরিবারের সামনে রাখতে পারছিলেন, না সমাজের সামনে, না সেই কোম্পানির সামনে যাকে তিনি তার বাবার উত্তরাধিকার থেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। রাঘব চুপচাপ শুনতে থাকল। সে প্রথমবার অনুভব করল যে ক্ষমতা আর একাকিত্ব প্রায় একই ঘরে থাকে। আরোহী বললেন যে যদি এই কথা বাইরে আসে তবে তার সবকিছু শেষ হয়ে যাবে। বোর্ড অফ ডিরেক্টর্স, শেয়ার হোল্ডার্স, মিডিয়া সবাই তাকে এক নজরেই দেখবে, এমন এক নারী হিসেবে যে নিজের সীমা লঙ্ঘন করেছে। সিইও হওয়া সত্ত্বেও তিনি জানতেন যে সমাজ নারীকে তার সাফল্য দিয়ে নয়, বরং তার একটি ভুল দিয়ে চেনে। রাঘবের ভেতরে কিছু একটা নড়ে উঠল। তার নিজের মায়ের মুখ মনে এলো, গ্রামের মহিলারা, তাদের ভয় আর তাদের নীরবতা। সে কখনো এটা ভাবেনি যে এত উচ্চতায় বসা মহিলাও সেই একই ভয়ে ঘেরা হতে পারেন। কিছুক্ষণের নীরবতার পর আরোহী দীর্ঘশ্বাস নিলেন, আর তারপর সরাসরি মূল কথায় চলে এলেন, যেন তিনি কোনো মিটিংয়ে কোনো ডিল রাখছেন। তিনি বললেন যে তার একজন স্বামী চাই, নামের জন্য, সমাজের সামনে দাঁড় করানোর জন্য। এটা ভালোবাসা হবে না, এটা শুধু 1 বছরের জন্য একটা সমঝোতা হবে, বাচ্চা হওয়া পর্যন্ত। তিনি পরিষ্কার শব্দে বললেন যে এর বদলে তিনি তাকে টাকা দেবেন, ঘর দেবেন, তিনি সেই প্রতিটা সুবিধা দেবেন যার সে কখনো কল্পনাও করেনি। এটা একটা চুক্তি ছিল, ঠান্ডা আর স্পষ্ট। হয়তো এটাই এক উপায় ছিল যার মাধ্যমে তিনি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারতেন। রাঘব প্রথমবার নজর তুলে তাকে দেখল। সে জিজ্ঞাসা করল যে কেন সে, এত বড় দুনিয়ায় এত প্রভাবশালী মানুষের মাঝে এক সাধারণ সুরক্ষা গার্ড কেন? আরোহী বিনা দ্বিধায় জবাব দিলেন যে কারণ তিনি তাকে ভরসা করেন, কারণ সে তার দিকে কখনো লালসা নিয়ে তাকায় না, কারণ সে প্রশ্ন করে না, এবং কারণ সে চুপ থাকতে জানে। সেই জবাবে কোনো মিষ্টতা ছিল না, কিন্তু সত্যতা ছিল। রাঘব মাথা নিচু করে নিল। তার প্রথমবার মনে হলো যে তার নীরবতা, যাকে দুনিয়া তার দুর্বলতা ভেবে এসেছিল,
আজ কারোর জন্য তার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই সে এটাও বুঝে গেল যে যদি সে এই পথে পা রাখে, তবে এটা শুধু অন্য কারো সাহায্য হবে না, এটা তার নিজের জীবনের মোড় হবে। এমন এক মোড় যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। এই চুক্তি শুধু টাকা বা মর্যাদার ছিল না, এটা ভরসা, দায়িত্ব। আর সেই বাচ্চার প্রশ্ন ছিল যে তার না হয়েও তার জীবনের সাথে যুক্ত হতে চলেছিল। ঘরের বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, আর রাঘব জানত যে যেমন সেই বৃষ্টি না বলেই রাস্তার রূপ বদলে দেয়, তেমনি এই রাত তার জীবনকেও বদলে দিতে চলেছে, সেই চুক্তি স্বীকার করুক বা না করুক। রাঘব সেই রাতে অনেকক্ষণ সেই ঘরেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন ক্রমাগত ভেতরের দিকে সরে যাচ্ছিল। সামনে বসা আরোহী মেহেরা এখন আবার শান্ত দেখাচ্ছিলেন, যেন তিনি নিজের দুর্বলতাকে কোনো অদৃশ্য তালায় বন্ধ করে দিয়েছেন। কিন্তু রাঘব জানত যে সেই তালা শুধু দেখানোর জন্য, তার ভেতরে যে ভয় বসে আছে তা এখনও যায়নি। রাঘব ভাবল যে তার জীবন এখন পর্যন্ত কতটা সীমাবদ্ধ ছিল। সে কখনো এটা কল্পনাও করেনি যে সে কোনো সিইওর ব্যক্তিগত জীবনের অংশ হবে। না, সে কখনো এটা চেয়েছিল যে তার সাধারণ জীবনে এত বড় বোঝা এসে পড়ুক। কিন্তু এখন প্রশ্ন এটা ছিল না যে সে এর জন্য প্রস্তুত কিনা, প্রশ্ন এটা ছিল যে সে এ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে কিনা। তার ভেতরে একের পর এক প্রশ্ন জাগছিল। যদি সে হ্যাঁ বলে দেয়, তবে কি সে সেই নজরগুলো সহ্য করতে পারবে যা তাকে হঠাৎ এক অন্য জায়গায় দাঁড় করিয়ে দেবে? যে মানুষগুলো কাল পর্যন্ত তাকে গেটে দাঁড়িয়ে দেখত, তারা কাল তাকে আরোহী মেহরার স্বামী বলবে। কি সে সেই ভূমিকা পালন করতে পারবে, নাকি প্রতিদিন নিজেকে ছোট মনে করবে? আর যদি সে মানা করে দেয়, তবে কি সে নিজের সাথে নজর মেলাতে পারবে? সে কি এটা জেনে শান্তিতে বাঁচতে পারবে যে সে সেই সময় সাহায্য করেনি যখন কেউ তার কাছে আশা করেছিল? এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ দুটো পথেই লোকসান ছিল। শুধু তফাৎ এটাই ছিল যে এক লোকসান বাইরে দেখা যেত, আর অন্যটি ভেতরে ভেতরে মানুষকে খেয়ে ফেলত। তার মায়ের মুখ তার মনে ফুটে উঠল। গ্রামের সেই মহিলা যে তাকে কখনো বড় স্বপ্ন দেখতে শেখায়নি, কিন্তু মানুষ হয়ে থাকতে অবশ্যই শিখিয়েছিল। রাঘবের মনে পড়ল যে তার মা প্রায়ই বলতেন, মানুষের পরিচয় তার পরিস্থিতি দিয়ে নয়, বরং তার পছন্দ দিয়ে হয়। সেই ঘরে দাঁড়িয়ে সে প্রথমবার বুঝতে পারল যে এটা শুধু আরোহীর জীবনের প্রশ্ন নয়, এটা তার নিজের পছন্দেরও পরীক্ষা। সে জানত যে যদি সে এই পথ বেছে নেয়, তবে সে শুধু এক সমঝোতার অংশ হবে না, বরং এমন এক দায়িত্ব তুলে নেবে যা সারা জীবন তার পিছু করতে পারে। আরোহী এর মাঝে কিছু বললেন না। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন যে চাপ সৃষ্টি করা এই মানুষের স্বভাব বদলে দেবে না। যখন তিনি বললেন, তখন তার গলায় কোনো মিনতি ছিল না। তিনি শুধু এটুকুই বললেন, তিনি তাকে বাধ্য করতে চান না, আর যদি সে মানা করে তবে তিনি তাকে ভুল মনে করবেন না। তিনি এটাও বললেন যে 1 বছর পর তিনি তাকে আজাদ করে দেবেন, কোনো অভিযোগ ছাড়া, কোনো বন্ধন ছাড়া। এটা বলার সময় তার মুখে হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই মানুষের ছিল যে জানে যে তার কাছে খুব কম বিকল্প বাকি আছে। ঘরে আবার নীরবতা ছেয়ে গেল। বাইরে বৃষ্টি এখন থামতে শুরু করেছিল, কিন্তু রাঘবের ভেতরের শোরগোল আরও বেড়ে গিয়েছিল। তার এটা পরিষ্কার মনে হচ্ছিল যে এই সিদ্ধান্ত শুধু আজকের রাতের হবে না, এটা তার আগামীকালের রূপ ঠিক করবে। সেই বাচ্চারও, যে এখনও দুনিয়ায় আসেনি, কিন্তু যার ভবিষ্যতের এক সুতো এখন তার হাতে আসতে চলেছিল। শেষে রাঘব শুধু এটুকুই বলল যে তার ভাবার জন্য কিছুটা সময় চাই। এটা না হ্যাঁ ছিল না না, কিন্তু সেই মুহূর্তে এটাই সবচেয়ে সৎ জবাব ছিল। আরোহী মাথা নাড়লেন আর ঘড়ির দিকে তাকালেন, যেন তিনি এই জবাবের জন্য নিজেকে আগে থেকেই তৈরি করে নিয়েছিলেন। যখন রাঘব ঘর থেকে বাইরে এলো, তখন তার মনে হল যে সে সেই একই মানুষ থাকেনি যে কয়েক ঘন্টা আগেই গেটে দাঁড়িয়েছিল। আকাশে মেঘ তখনও ছিল, কিন্তু তাদের পেছনে কোথাও আলো লুকিয়েছিল। আর রাঘবের প্রথমবার মনে হল যে তার জীবনও সেই একই মোড়ে এসে দাঁড়িয়েছে। পরের দুদিন রাঘবের জন্য কোনো লম্বা পাহারার মতো কাটল। সে গেটে দাঁড়িয়ে থাকত, মানুষের আসা যাওয়া দেখত, কিন্তু তার নজর বারবার সেই ঘরেই চলে যেত যেখানে সে প্রথমবার আরোহী মেহরাকে ভেঙে পড়তে দেখেছিল। কাজ একই ছিল, উর্দি একই ছিল, কিন্তু ভেতরে কিছু বদলে গিয়েছিল। সে কারো সাথে কথা বলেনি, না তার সাথীদের সাথে, না মায়ের সাথে, কারণ সে জানত যে কিছু সিদ্ধান্ত এমন হয় যা শব্দে ভাগ করে নেওয়ার আগে মানুষকে নিজের ভেতরেই মিটিয়ে নিতে হয়। সময় ধীরে চলতে থাকল, আর প্রতি ঘন্টার সাথে চাপ কিছুটা আরও বাড়তে থাকল। তৃতীয় দিন বিকেলে তাকে আবার উপরে ডাকা হলো। এইবার সব কিছু আলাদা ছিল। ঘরে সেই একই স্থিরতা ছিল,
কিন্তু হাওয়ায় ঘাবড়ানি ছিল না। আরোহী মেহরা নিজের কুর্সিতে বসেছিলেন, সোজা পিঠ, শান্ত মুখ, আর চোখে সেই একই নিয়ন্ত্রণ, যেন আগের দুর্বলতা এখন কোনো বন্ধ ফোল্ডারে রেখে দেওয়া হয়েছে। টেবিলের ওপর এক নীল ফাইল রাখা ছিল, গোছানোভাবে বন্ধ, যেমন কোনো মিটিংয়ের শেষ এজেন্ডা। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন যে তিনি সবকিছু লিখে রেখে দিয়েছেন, যাতে পরে কোনো বিভ্রান্তি না থাকে। এটা আবেগের কথা ছিল না, এটা একটা সমঝোতা ছিল, আর সমঝোতায় পরিষ্কার শব্দ সবচেয়ে জরুরি হয়। রাঘব ফাইল খুলল আর পাতায় লেখা শব্দগুলো পড়তে থাকল। 1 বছরের মেয়াদ, গোপনীয়তার শর্ত, থাকার ব্যবস্থা, টাকার উল্লেখ, আর সবচেয়ে নিচে সেই লাইন যা বলছিল যে এই সম্পর্কে কোনো ধরনের দাবি থাকবে না। প্রতিটা লাইন তার বুকে যেন কিছুটা আরও ওজন রাখছিল। এটা কোনো শুধু কাগজ ছিল না, এটা তার জীবনকে 2 ভাগে ভাগ করার ক্ষমতা রাখত। পড়তে পড়তে তার মনে হলো যে ভয় শুধু এই কথার নয় যে লোক কি বলবে, ভয় এই কথারও যে সে নিজেকে কোন আয়নায় দেখতে পারবে। আরোহী বললেন যে তিনি তাকে সময় দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। বোর্ডের মিটিংগুলো বাড়ছিল, পরিবারের প্রশ্ন গভীর হতে যাচ্ছিল, আর শরীর এখন থেকে বেশি দিন সামলাতে পারবে না। তিনি এইসব কিছু কোনো অভিযোগ ছাড়াই বললেন, যেন তিনি পরিস্থিতির হিসাব রাখছেন। রাঘব প্রথমবার পরিষ্কার দেখল যে ক্ষমতাও সময়ের কাছে মাথা নত করে। সে জিজ্ঞাসা করল যে যদি সে মানা করে দেয় তবে কি হবে। আরোহী শান্ত গলায় বললেন যে তখন তিনি অন্য কোনো পথ খুঁজবেন, অন্য কোনো নাম, অন্য কোনো সমঝোতা। শব্দগুলো কঠিন ছিল, কিন্তু তাদের পেছনে সেই ভরসা ছিল না যা কোনো সত্যিকারের বিকল্পের সাথে আসে। রাঘব বুঝে গেল যে এই জবাব নিজেকে সামলানোর জন্য বেশি, কোনো পাকা পরিকল্পনার সংকেত নয়। সেই সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, তখন সে মাকে ফোন করল। সে পুরো কথা জানালো না, শুধু এটুকুই বলল যে সে এক বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের গলা সাধারণ ছিল, যেমনটা সবসময় ছিল। তিনি বললেন যে ভয় লাগা ভুল নয়, কিন্তু ভয়ের কারণে সঠিক কাজ থেকে পিছিয়ে আসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। রাঘব ফোন রাখল তো তার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত স্বচ্ছতা এসে গিয়েছিল, যেন কুয়াশা কিছুটা কেটে গেছে। পরদিন সকালে এসে আবার সেই ঘরেই দাঁড়িয়েছিল। বাইরে রোদ ছিল, বৃষ্টি পুরোপুরি চলে গিয়েছিল, কিন্তু ভেতরের পরিবেশ তখনও ভারী ছিল। রাঘব ফাইলটা দেখল, তারপর আরোহীকে। সে বলল যে সেই সমঝোতা বোঝে, কিন্তু সে এতে শুধু নাম হয়ে থাকতে চায় না। যদি সে এই পথ বেছে নেয়, তবে পুরোপুরি দায়িত্বের সাথে চলবে। মিথ্যের ভেতরেও সে মানুষ হয়ে থাকতে চায়। আরোহী তাকে কিছু মুহূর্ত দেখলেন, কোনো কথা না বলে। হয়তো এই জবাব তার পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু এই জবাবই তাকে ভরসা দিয়ে গেল। তিনি ফাইলটা তার দিকে এগিয়ে দিলেন আর বললেন যে যদি সে তৈরি থাকে, তবে পরের সপ্তাহে এই সব আনুষ্ঠানিকভাবে শেষ করা যেতে পারে, কোনো শব্দ ছাড়া, কোনো দেখানো ছাড়া। রাঘব মাথা নাড়ল। এটা পুরোপুরি হ্যাঁ ছিল না, কিন্তু এখন এটা পরিষ্কার ছিল যে সে পিছিয়ে আসার মতো নয়। সেই মুহূর্তে দুজনেই বুঝে গেলেন যে তারা এমন এক পথে পা রাখছেন যেখান থেকে ফেরা সহজ হবে না, কিন্তু হয়তো এটাই সেই পথ ছিল যা তাদের নিজ নিজ একাকিত্ব থেকে বাইরে নিয়ে যেতে পারত। বিয়ে কোনো উৎসবের মতো এলো না, বরং এক জরুরি কাজের মতো এলো যা চুপচাপ পূরণ করতে হবে। পরের সপ্তাহের এক সকালে, যখন শহর এখনো পুরোপুরি জাগেনি, রাঘব আর আরোহী এক ছোট গাড়িতে বসে শহরের বাইরের অংশের দিকে এগোচ্ছিল। রাস্তাগুলো খালি ছিল, হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, আর দুজনের মাঝে নীরবতা এমন ছিল যেন শব্দের প্রয়োজনই নেই। আরোহী এক সাধারণ শাড়ি পরেছিলেন, গয়না ছাড়া, সেই চমক ছাড়া যার জন্য মানুষ তাকে চিনত। সেই দিন তিনি সিইও মনে হচ্ছিলেন না, বরং এমন এক নারী মনে হচ্ছিলেন যিনি নিজের সম্মান আর নিজের অনানত সন্তানের ভবিষ্যৎ বাঁচানোর জন্য যে কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে প্রস্তুত ছিলেন। রাঘব প্রথমবার অনুভব করল যে কিছু সিদ্ধান্ত হয়তো ঠান্ডা মাথায় নেওয়া হয়, কিন্তু তাদের ভেতরে অনেক গভীর সত্য লুকিয়ে থাকে। মন্দির ছোট ছিল, পুরনো ছিল, আর প্রায় খালি। পুরোহিত বেশি প্রশ্ন করলেন না, যেন তিনি বোঝেন যে কিছু বিয়ে হট্টগোলের জন্য হয় না। দুজন সাক্ষী ছিলেন, এমন লোক যাদের সাথে রাঘবের হয়তো আর কখনো দেখা হবে না। মন্ত্র পড়া হলো, শব্দগুলো হাওয়ায় প্রতিধ্বনিত হয়ে সেখানেই থেমে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সব আনুষ্ঠানিকতা পূরণ হয়ে গেল। যখন সিঁদুরের এক পাতলা রেখা আরোহীর সিঁথিতে রাঙানো হলো, তখন রাঘবের হাত হালকা কেঁপে গেল। এটা কোনো রোম্যান্টিক মুহূর্ত ছিল না, কিন্তু তাতে এক ভারী দায়িত্বের অনুভূতি ছিল। এক এমন সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল যা দেখানোর জন্য ছিল, কিন্তু যার পরিণাম পুরোপুরি আসল ছিল। মন্দির থেকে বেরোনোর সময় না কেউ আটকাল, না কেউ অভিনন্দন জানাল।
গাড়িতে বসতেই দুজনেই আবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আরোহী ধীর গলায় বললেন যে তিনি সবকিছু গুছিয়ে দিয়েছেন, নতুন ঘর, নতুন চাবি, কিছু পরিষ্কার নিয়ম। রাঘব শুধু মাথা নাড়ল। সেই সময় তার জন্য শব্দের চেয়ে বেশি জরুরি ছিল এটা বোঝা যে এখন তার উপস্থিতি শুধু তার একার নয়, এখন তার প্রতিটা পদক্ষেপের প্রভাব অন্য কারো জীবনেও পড়তে চলেছিল। ঘর শহরের এক শান্ত এলাকায় ছিল। বাইরে থেকে সেটা সাধারণ মনে হতো, কিন্তু ভেতরে পা রাখতেই এক স্থবিরতা অনুভব করা যেত। ফার্নিচার ছিল, ঘরগুলো গোছানো ছিল, কিন্তু ঘরে এখনও থাকার অভ্যাস তৈরি হয়নি। এটা এমন এক জায়গা ছিল যা পরিকল্পনা করে বানানো হয়েছিল, আবেগ দিয়ে নয়। আরোহী তাকে ঘরগুলো দেখালেন, একটা তার, একটা রাঘবের। দরজাদের মাঝখানের দূরত্ব কম ছিল, কিন্তু সেই দূরত্বে অচেনা ভাব ভরেছিল। দুজনেই বুঝছিলেন যে এই সাথে থাকা এখন শুধু ছাদ পর্যন্ত সীমাবদ্ধ। প্রথম রাত দীর্ঘ মনে হল। রাঘব নিজের ঘরে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে কখনো কোনো গাড়ির আওয়াজ আসত, কখনো দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ। তার বারবার এটা মনে হতে থাকল যে এখন সে একা নয়, কিন্তু এই সাথে থাকাও তেমন নয় যেমনটা মানুষ মনে করে। পাশের ঘরে আর এক জীবন নিঃশ্বাস নিচ্ছিল, আর এক মানুষ যার সাথে তার নাম জুড়ে গিয়েছিল, কিন্তু যার সাথে এখনও ভরসাও ধীরে ধীরে তৈরি হতে হবে। পরের কয়েকদিনেই অদ্ভুত ভারসাম্যে কাটল। সকালে দুজনেই একসাথে বেরোতেন, কিন্তু অফিসে পৌঁছতেই আলাদা আলাদা দুনিয়ায় ফিরে যেতেন। সেখানে তিনি আবার সেই সিইও, আর সে আবার সেই সুরক্ষা গার্ড। কোনো নজর বেশিক্ষণ টিকত না, কোনো প্রশ্ন হতো না। রাতে তারা একই ছাদের নিচে ফিরতেন, কিন্তু নিজেদের নিজ নিজ নীরবতায় থাকতেন। কখনো রান্নাঘরে সামনাসামনি হয়ে যেত, এক ছোট মাথা নাড়ানো, এক আনুষ্ঠানিক ধন্যবাদ, আর তারপর সেই একই নীরবতা। রাঘব নিজের ভেতরে এক কথা ঠিক করে নিয়েছিল, এই সম্পর্ক কাগজের হোক, কিন্তু সে এটাকে হালকাভাবে নেবে না। সে ঠিক সময়ে বাড়ি আসবে, ঘরের খেয়াল রাখবে, আর সেই নারীকে সম্মান করবে যে এখন সমাজের চোখে তার স্ত্রী ছিল। আরোহীও বদলে যাচ্ছিলেন, খুব ধীরে, প্রায় না দেখা যাওয়ার মতো গতিতে। তিনি কম আদেশ দিতেন, বেশি ক্লান্ত মনে হতো তাকে, আর কখনো কখনো চেয়ারে বসে কিছুক্ষণ চুপ থাকতেন, যেন তিনি প্রথমবার কোনো ভূমিকা থেকে বাইরে বেরোনোর অনুমতি পেয়েছেন। তাদের মাঝে এখন ভালোবাসা ছিল না, হয়তো ভরসাও পুরোটা ছিল না, কিন্তু এক কথা পরিষ্কার ছিল, এই নীরবতা, এই ছাদ আর এই ভাগ করে নেওয়া রহস্য এখন তাদের বেঁধে ফেলেছে। আর রাঘব বুঝতে পারছিল যে জীবনের কিছু বড় পরিবর্তন কোনো শব্দ ছাড়াই আসে, ঠিক যেমন এই বিয়ে এসেছিল। বিয়ের পরের প্রথম সপ্তাহেই রাঘব বুঝে গিয়েছিল যে আসল চাপ ঘরের ভেতরে নয়, বরং বাইরে তার জন্য অপেক্ষা করছে। গেটে দাঁড়িয়ে সে রোজকার মতো আসা যাওয়া করা মানুষের দিকে নজর রাখত, কিন্তু এখন নজরগুলো বদলে গিয়েছিল। কিছু লোক থেমে দেখত, কিছু লোক কোনো কথা না বলে তাকে উপর থেকে নিচে পর্যন্ত মেপে নিত, আর কিছু এমনও ছিল যারা যেন আগে থেকেই নিজের গল্প বানিয়ে নিয়েছে। সে অনুভব করেছিল যে দফতরের মতো জায়গায় বদল প্রায় শব্দের আগে পরিবেশে অনুভূত হয়, আর পরিবেশ এখন আগের মতো ছিল না। সকালে যখন সে আর আরোহী একসাথে বাড়ি থেকে বেরোতেন, তখন রাস্তায় দুজনে বেশি কথা বলতেন না। অফিসের কাছে পৌঁছাতেই তারা আলাদা আলাদা দিকে ঘুরে যেতেন, যেন কিছুই বদলায়নি। ভেতরে পা রাখতেই আরোহী আবার সেই একই সিইও হয়ে যেতেন, মাপা চালচলন, কঠোর মুখ, আর গলায় আদেশের সেই একই ধার। রাঘব আবার সেই একই সুরক্ষা গার্ড হয়ে যেত, গেটে দাঁড়িয়ে সালাম করত, নিজের জায়গায় স্থির থাকত। এই দূরত্ব জেনে শুনে রাখা হয়েছিল, কিন্তু দূরত্ব সবসময় সন্দেহকে শান্ত করে না, অনেক সময় তা আরও বাড়িয়ে দেয়। কিছুদিনের মধ্যেই ফিসফাস শুরু হয়ে গেল। ক্যান্টিন, লিফট, পার্কিং, সব জায়গায় সেই একই অসম্পূর্ণ কথা, সেই একই ইশারা। কেউ বলতো রাঘব আজকাল বেশি উপরে যায়, কেউ বলতো সিইও এখন আগের মতো নেই। কথাগুলো পরিষ্কার ছিল না, কিন্তু তাদের মানে পরিষ্কার ছিল। রাঘব সবসময় শিখেছিল যে এমন সময় সবচেয়ে সুরক্ষিত পথ হল চুপ থাকা। সে না সাফাই দিত, না কোনো কথার খণ্ডন করত, কিন্তু প্রতিটা অসম্পূর্ণ কথা তার ভেতরে কোথাও এক হালকা ফাটল রেখে যেত। একদিন ডিউটির সময় তার এক সাথী হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করে বসল যে সে আজকাল এত গম্ভীর কেন থাকে। প্রশ্ন সাধারণ ছিল, কিন্তু নজর তল্লাশি করার মতো ছিল। রাঘব হেসে কথা এড়িয়ে গেল, কিন্তু সে বুঝে গেল যে এটা শুধু শুরু। লোক জবাব চায় না, লোক সংকেত চায়, আর সংকেত যত দেরিতে মেলে, সন্দেহ তত গভীর হতে থাকে। আরোহীও এইসব অনুভব করছিলেন। মিটিংগুলোতে তিনি আগের চেয়ে বেশি কঠোর হয়ে গিয়েছিলেন,
যেন কোনো প্রশ্ন ওঠার আগেই তাকে চেপে দিতে চান। কিন্তু কখনো কখনো তার চোখে এক গভীর ক্লান্তি নেমে আসত, এমন ক্লান্তি যা শুধু কাজ থেকে আসে না। তিনি জানতেন যে যদি কারো কাছে সত্যের এক অংশও পৌঁছে যায় তবে পুরো কাঠামো নড়ে যেতে পারে। তাই তিনি প্রতিদিন নিজেকে আরও শক্তভাবে সামলাচ্ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরের নীরবতা আরও ভারী হয়ে যেত। একদিন রাঘব ধীর গলায় বলল যে দপ্তরে কথাবার্তা চলছে। আরোহী তার দিকে না তাকিয়েই বললেন যে কথা সবসময় চলে, তফাৎ এই কথায় পড়ে যে আমরা তাদের নিজেদের ভেতরে কতটা জায়গা দিই। তার গলা শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে সতর্কতা লুকিয়েছিল, যেন তিনি কোনো আসন্ন ঝড়ের জন্য নিজেকে তৈরি করছেন। ঘরের ভেতরে এখন সবকিছু আগের মতো সহজ থাকল না। দুজনে নিজ নিজ ঘরে বেশি সময় কাটাতে লাগলেন, যেন বাইরের মাজর থেকে বাঁচার জন্য ভেতরে আরও দূরত্ব বানিয়ে নিয়েছেন। কখনো কখনো রাঘবের মনে হতো এই দূরত্ব জরুরি, তো কখনো মনে হতো এই দূরত্বই তাদের দুর্বল বানাচ্ছে। এক সন্ধ্যায় সে ডিউটি থেকে ফিরল তো দেখল আরোহী বসার ঘরে একা বসে আছেন, ফোন হাতে নিয়ে, কিন্তু স্ক্রিন বন্ধ। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ বসে রইলেন। সেই মুহূর্তে রাঘব বুঝল যে সন্দেহ শুধু বাইরে থেকে আসে না, তা ধীরে ধীরে ভেতরেও ঘর বানিয়ে নেয়। আর যখন এমন হয় তখন সবচেয়ে বেশি প্রয়োজন ভরসার হয়। সেই রাতে দুজনে বেশি কথা বলেননি, কিন্তু এক কথা পরিষ্কার ছিল, এটা এখন শুধু এক সমঝোতা থাকেনি, এটা সমাজের নজর থেকে, প্রশ্ন থেকে, আর নিজের ভয়ের সাথে লড়াই করার শুরু ছিল। আর রাঘব জানত যে আসল মুশকিল হয়তো এখন শুরু হচ্ছে। দপ্তরের হাওয়া এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে শুধু ফিসফাসে সীমাবদ্ধ ছিল, সেগুলো এখন নজরে নেমে আসতে শুরু করেছিল। রাঘব লেটে দাঁড়িয়ে থাকত, কিন্তু সে পরিষ্কার অনুভব করত যে লোক এখন তাকে আগের মতো দেখে না। তাদের নজরে প্রশ্ন ছিল, তুলনা ছিল, আর কোথাও না কোথাও সেই উৎসুকতাও ছিল যা কোনো গল্প তৈরি হওয়ার আগে দেখা যায়। রাঘব বুঝে গিয়েছিল যে যখন সমাজ কোনো সম্পর্ককে নিজের মতো করে নাম দিতে শুরু করে, তখন সত্য যত নীরবই থাকুক না কেন, সন্দেহ নিজেই পথ বানিয়ে নেয়। সেই দুপুরে এক ছোট ঘটনা পরিস্থিতিকে আরও ভারী করে দিল। মিটিং শেষ হবার পর আরোহী দ্রুত পায়ে বাইরে বেরোলেন, আর প্রথমবার না ভেবে সোজা রাঘবের সামনে থেমে গেলেন। তিনি শুধু এটুকুই বললেন যে গাড়ি তৈরি রেখো। শব্দগুলো সামান্য ছিল, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের জন্য সেটাই যথেষ্ট ছিল। নজর সেখানেই আটকে গেল, কান সতর্ক হয়ে গেল, আর সেই মুহূর্তেই অনেক অসম্পূর্ণ গল্প জন্ম নিয়েছিল। রাঘব মাথা নিচু করে সম্মতি জানাল, কিন্তু ভেতরে তার মনে হল যেন তাদের এ পর্যন্ত সাবধানতা কোনো এক মুহূর্তে দুর্বল হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরের নীরবতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী ছিল। রাঘব প্রথমবার নিজেকে আটকানোর চেষ্টা করল না। সে বলল যে লোক এখন খোলাখুলি তাকাচ্ছে, আর তার ভয় হচ্ছে যে এসব কোনোদিন তাদের হাতের বাইরে চলে যাবে। আরোহী তার দিকে তাকালেন। তার চোখে বিরক্তি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ক্লান্তি। তিনি বললেন যে তিনি এসব জানেন, আর এই কারণেই তিনি আরও কঠোর হচ্ছেন। তার জন্য কঠোরতাই সবসময় ঢাল হয়ে থেকেছে, সেটাই তাকে এখনও বাঁচিয়ে রেখেছে। রাঘবের গলায় এখন দমানো বোঝা পরিষ্কার ফুটে উঠতে লাগল। সে বলল যে সে শুধু এক নাম হয়ে থাকতে চায় না, যার ওপর বারবার সন্দেহের আঙুল উঠবে। সে রোজ উর্দি পরে কাজে যায়, আর সেখানে তার সম্মান চায়, দয়া বা ফিসফাস নয়। এটা প্রথমবার ছিল যখন সে নিজের কষ্ট খোলাখুলি রাখল। আরোহী কিছুক্ষণ চুপ রইলেন। হয়তো তিনি এই সংঘাতের আশা করেননি। তিনি সবসময় সিদ্ধান্ত নিজেই নিয়ে আসছিলেন, কিন্তু প্রথমবার কেউ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার সিদ্ধান্তের প্রভাব অন্য কারো জীবনেও পড়ছে। বাড়ি পৌঁছতেই দুজনে নিজ নিজ ঘরে চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু প্রশ্নগুলো ঘরেই রয়ে গেল। সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল এই সম্পর্ক এখন শুধু বাইরের নজরে নয়, ভেতরের নীরবতাই ভেঙে যেতে পারে। অন্যদিকে আরোহী নিজের ঘরে বসে রইলেন। তিনি প্রথমবার নিজেকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি সত্যি প্রতিটা লড়াই একা লড়তে পারবেন। সিইও হওয়ার অভ্যেস তাকে সবসময় মজবুত বানিয়েছিল, কিন্তু এইবার পরিস্থিতি আলাদা ছিল। পরের দিন দপ্তরে পরিবেশ আরও কঠোর হয়ে গেল। প্রশ্ন এখন আর ইশারায় সীমাবদ্ধ থাকল না। রাঘবের প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে তার প্রতিটা নীরবতা এখন কোনো না কোনো সন্দেহকে আরও গভীর করছে। সেই দিন তার ভেতরে এই ভয় প্রথমবার পরিষ্কারভাবে জাগল যে কোথাও সে এই গল্পে শুধু এক ঘুঁটি হয়ে যায়নি তো। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন দেখল আরোহী রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। এটা এক সাধারণ দৃশ্য ছিল, কিন্তু তাদের জন্য নতুন ছিল। তিনি তার দিকে না তাকিয়েই বললেন
যে তিনি জানেন পরিস্থিতি তার জন্যেও সহজ নয়। তার গলায় প্রথমবার আদেশ ছিল না, শুধু স্বীকার ছিল। রাঘব কিছু বলল না, কিন্তু সেই মুহূর্তে সে অনুভব করল যে সংঘাতের পরেও এই সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি। তাদের মাঝে এখন দূরত্বও ছিল আর প্রশ্নও, কিন্তু এক সত্যও ফুটে উঠতে শুরু করেছিল। এই সম্পর্ক এখন শুধু দেখানোর থাকেনি, এটা দুই জীবনের মুখোমুখি হওয়া হয়ে দাঁড়িয়েছে, যেখানে দুজনকে ঠিক করতে হবে যে তারা পরিস্থিতি থেকে আলাদা আলাদা লড়বে নাকি একে অপরের সাথে বেড়াবে। আর এখান থেকেই গল্প এক আরও গভীর মোড়ের থেকে এগিয়ে যেতে শুরু করল। সেই সংঘাতের পর ঘরের নীরবতা বদলে গিয়েছিল। আগে সেই নীরবতা দূরত্বে ভরা থাকত, এখন তাতে এক ধরনের সতর্কতা আর নমনীয়তা মিশে গিয়েছিল, যেন দুজনে কোনো নাজুক জিনিসের চারপাশে খুব সাবধানে চলাফেরা করছে। রাঘব অনুভব করল যে সে এখন বাড়ি ফেরার সময় নিজের পায়ের আওয়াজের ওপর নজর দিতে লেগেছে। রান্নাঘর থেকে আসা হালকা নড়াচড়া শুনতে পায়, আর কোনো কারণ ছাড়াই সেই ঘরের দিকে তাকিয়ে ফেলে যেখানে আরোহী থাকত। এটা কোনো ভেবেচিন্তে করা কাজ ছিল না, শুধু এক অভ্যাস ছিল যা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, ঠিক যেমন কোনো জনহীন জায়গায় আলোর এক পাতলা রেখা তৈরি হয়ে যায়। এক সন্ধ্যায় যখন সে দেরিতে ফিরল, তো ঘরে এক অদ্ভুত শান্তি ছিল। আলো জ্বলছিল, কিন্তু কোথাও থেকে কোনো শব্দ আসছিল না। সে দেখল আরোহী সোফায় বসে আছে, জুতো খোলা এবং চোখ বন্ধ করে। তার মুখ ক্লান্ত ছিল, এমন এক ক্লান্তি যা শুধু কাজ থেকে আসে না, বরং অনেক দিন ধরে নিজেকে সামলে রাখার ফলে আসে। রাঘব কিছু না জিজ্ঞেস করেই রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে তার পাশে রেখে দিল। আরোহী চোখ খুলল, এক মুহূর্তের জন্য তাকে দেখল এবং তারপর চুপচাপ জলটুকু নিয়ে নিল। সে ধন্যবাদ জানালো, খুব ধীর গলায়, যেন শব্দগুলোকে বেশি ওজন দিতে চাইছিল না। সেই ছোট্ট মুহূর্তে রাঘব অনুভব করল যে কখনো কখনো সবচেয়ে বড় ঘনিষ্ঠতা কোনো কথা ছাড়াই তৈরি হয়। সেই রাতে দুজনেই অনেকক্ষণ জেগে রইল। রাঘব নিজের ঘরে ছিল, কিন্তু সে পরিষ্কার অনুভব করছিল যে বাড়িতে অন্য কেউও জেগে আছে। এই অনুভূতি আগেও ছিল, কিন্তু আজ তাতে ভয় ছিল না। তাতে এক অদ্ভুত তৃপ্তি ছিল, যেন কেউ না বলেই জানিয়ে দিয়েছে যে সে একা নয়। পরের কয়েকদিনে এমন ছোট ছোট মুহূর্ত জুড়তে লাগল। কখনো সকালের চা রাঘব বানিয়ে দিত, কখনো আরোহী। কোনো আদেশ নেই, কোনো হিসেব নেই, ব্যাস এক সাধারণ অংশীদারিত্ব যা নিজে নিজেই তৈরি হচ্ছিল। একদিন আরোহী হঠাৎ বলল যে তার হালকা মাথা ঘুরছে। রাঘব কিছু না ভেবেই তার চেয়ারটা টেনে দিল। সে পলকের জন্য থামল, তারপর বসে পড়ল। দুজনের নজর মিলল, এবং এইবার সেই নজরে দ্বিধা কম ছিল, ভরসা বেশি। কেউ কিছু বলল না, কিন্তু দুজনেই বুঝছিল যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। সেই রাতেই আবার বৃষ্টি এলো, বিদ্যুৎ চলে গেল এবং ঘর অন্ধকারে ডুবে গেল। রাঘব মোবাইলের আলো নিয়ে বসার ঘরে এসে বসল। কিছুক্ষণ পর সে অনুভব করল যে আরোহীও সেখানে এসে বসেছে। সে কিছু বলল না, শুধু পাশে বসে পড়ল। বাইরে বৃষ্টির শব্দ ছিল, আর ভেতরে দুজন মানুষের নিঃশ্বাস। সেই মুহূর্তে কোনো সমঝোতার কথা মনে এলো না, কোনো শর্ত নেই, শুধু এই অনুভূতি ছিল যে ভয় এখন আর ততটা ভারী নেই। আরোহী ধীরে থেকে বলল যে সে অন্ধকার পছন্দ করে না। রাঘব কিছু না ভেবেই বলল যে সে এখানেই আছে। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে স্থিরতা ছিল। প্রথমবার আরোহী অনুভব করল যে তাকে সবকিছু একা সামলাতে হচ্ছে না, এবং রাঘব প্রথমবার অনুভব করল যে কারোর আশ্রয় হওয়া কোনো বোঝা নয়, বরং মানুষকে ভেতর থেকে মজবুত করে। সেই রাতে দুজনেই অনেকক্ষণ সেখানে বসে রইল। না কোনো প্রতিশ্রুতি হল, না কোনো প্রশ্ন, কিন্তু নীরবতার মানে বদলে গিয়েছিল। পরের দিন দপ্তরে সেই একই দূরত্ব বজায় থাকল, সেই একই সাবধানতা, কিন্তু বাড়ি ফেরার সময় এখন সেই দূরত্ব ততটা ঠান্ডা লাগত না। কখনো কখনো নজর মিলে যেত এবং দ্রুত সরে যেত, যেন দুজনেরই ভয় যে যদি বেশি সময় থেমে যায় তবে এমন কিছু অনুভব হয়ে যাবে যার নাম দেওয়ার সাহস এখনো নেই। রাঘব জানত যে সে এখন এটাকে ভালোবাসা বলতে পারে না, এবং আরোহীও জানত যে এটা ভরসার পুরো নামও নয়। কিন্তু দুজনেই এটা বুঝতে শুরু করেছিল যে এই সম্পর্ক এখন শুধু পরিস্থিতির দান নয়, এতে এমন কিছু যুক্ত হচ্ছে যা কাগজে লেখা হয়নি, যা কোনো সমঝোতার অংশ ছিল না। এটি সেই সব মুহূর্তগুলোতে তৈরি হচ্ছিল যেখানে দেখার মতো কেউ ছিল না, আর সম্ভবত এই কারণেই
এটি ধীরে ধীরে কিন্তু সত্যের সাথে জন্ম নিচ্ছিল। দিনগুলো এখন কোনো উদ্দেশ্য ছাড়াই একে অপরের হিসেবে চলতে লাগল। রাঘব এটা গুনত না যে সে কখন রান্নাঘরে গেল বা কখন বসার ঘরে বসল, কিন্তু সে এটা অবশ্যই অনুভব করতে শুরু করেছিল যে তার দিনচর্যায় আরোহীর উপস্থিতি একটি স্থির বিন্দু হয়ে উঠেছে। যদি সে দেরি করে বেরোত তবে ঘড়ির দিকে ওঠা একটি নজর দেখতে পেত। যদি সে ক্লান্ত হয়ে ফিরত তবে চা নিজে থেকেই টেবিলে চলে আসত। কেউ এটা ঠিক করেনি যে এমন হওয়া উচিত, তবুও এমন হতে শুরু করেছিল, এবং এটাই তাকে ভয় ধরাতে লাগল। রাঘব জানত যে এই সম্পর্ক কোন শর্তে শুরু হয়েছিল। সে জানত যে সমঝোতা আবেগ দিয়ে চলে না। তবু প্রতিবার যখন সে নিজেকে বোঝানোর চেষ্টা করত, কোনো ছোট মুহূর্ত সেই যুক্তিকে ভেঙে দিত। এক সন্ধ্যায় আরোহী তাকে জিজ্ঞেস করল যে সে দেরি করে কেন ফিরল। প্রশ্ন সাধারণ ছিল, কিন্তু তাতে উদ্বেগ ছিল। সেই মুহূর্তেই রাঘব অনুভব করল যে এই উদ্বেগ আনুষ্ঠানিক নয়। এটি সেই জায়গা যেখানে সীমারেখা অস্পষ্ট হতে শুরু করেছিল। আরোহীর ভেতরেও পরিবর্তন স্পষ্ট ছিল। সে এখন রাঘবের অনুপস্থিতি লক্ষ্য করতে শুরু করেছিল। যদি সে কোনো মিটিংয়ে ফেঁসে যেত তবে তার মন এদিক ওদিক হতে লাগত। এটি সেই মহিলা যে বছরের পর বছর একা সিদ্ধান্ত নিয়েছে, যে কখনো কারোর উপর নির্ভর করতে শেখেনি। এখন তাকে এই কথাটি অস্থির করছিল যে রাঘবের নীরবতাও তাকে শান্তি দিতে শুরু করেছে। এই শান্তি ভালো লাগত, আবার ভয়েরও ছিল। এরই মধ্যে দপ্তরে এমন একটি ঘটনা ঘটল যা এই নাজুক ভারসাম্যকে নাড়িয়ে দিল। রাঘবকে হঠাৎ সুরক্ষা প্রধানের ঘরে ডাকা হলো। প্রশ্ন সরাসরি ছিল না, কিন্তু ইঙ্গিত স্পষ্ট ছিল। জিজ্ঞেস করা হলো যে সেই ইদানিং সিইওর এত কাছাকাছি কেন দেখা যায়, এবং তাকে কি কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রাঘব সেই উত্তরই দিল যা সে সবসময় দিয়ে আসছিল, যে সে শুধু নিজের কাজ করছে। কিন্তু ঘর থেকে বেরোনোর সময় সে বুঝতে পারল যে সন্দেহ এখন শুধু নজর পর্যন্ত সীমাবদ্ধ নেই, এখন এটি দাপ্তরিক দেওয়ালে ধাক্কা খেতে শুরু করেছে। সেই সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল তখন তার মুখ ভার ছিল। আরোহী জিজ্ঞেসেই বুঝে নিল যে কিছু ঠিক নেই। সে কোনো দ্বিধা ছাড়াই তার কাছে এসে বসল। রাঘব প্রথমে কথা এড়ানোর চেষ্টা করল, কিন্তু তারপর সে সব বলে দিল। শব্দগুলো বেরোতে লাগল, এবং তার সাথে সেই ভয়ও বাইরে আসতে লাগল যা সে ভেতরে চেপে রেখেছিল। আরোহী মাঝখানে বাধা দিল না। এটি প্রথমবার ছিল যখন সে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করছিল না, শুধু শুনছিল, এবং সম্ভবত এটাই রাঘবের জন্য সবচেয়ে বড় আশ্রয় ছিল। সেই রাতে দুজনেই অনেকক্ষণ কথা বলতে থাকল, কাজের নয়, সমঝোতার নয়, বরং সেই সব ভয়ের কথা যা তারা কখনো কারোর সামনে রাখেনি। রাঘব বলল যে তার ভয়ে যে কোথাও সেই গল্পে শুধু একটি ঢাল হয়ে না থেকে যায়। আরোহী বলল যে তার ভয় যে কোথাও সে আবারও কাউকে ভরসা করে ভেঙে না পড়ে। সেই শব্দগুলোতে না কোনো অভিযোগ ছিল, না কোনো প্রতিশ্রুতি, কিন্তু একটি সত্য ছিল যা দুজনকে আরও কাছে নিয়ে এলো। এই নৈকট্যেই এক সীমা আরও অস্পষ্ট হয়ে গেল। দুজনেরই এটি অনুভব হয়েছিল, কিন্তু কেউ সেটিকে নাম দেওয়ার চেষ্টা করেনি। সম্ভবত এই কারণে যে নাম দিলে দায়িত্ব বেড়ে যায়, এবং দায়িত্বকে দুজনেই ভয় পেত। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল, এবং জানলার কাছে জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল। রাঘব অনুভব করল যে এখন তার সবচেয়ে বড় ভয় এটা নয় যে লোক কি বলবে, বরং এটি যে যদি এই সব কিছু কোনোদিন শেষ হয়ে যায় তবে সে নিজেকে কিভাবে সামলাবে। সেই রাতে যখন দুজনেই নিজ নিজ ঘরে ফিরল তখন দরজা বন্ধ ছিল, কিন্তু মন খোলা ছিল। এই সম্পর্ক এখন এক বিপজ্জনক মোড়ে চলে এসেছিল, না পুরোপুরি সমঝোতার, না পুরোপুরি ভালোবাসার। এবং সম্ভবত এটি সেই জায়গা যেখানে মানুষ সবচেয়ে বেশি সত্যবাদীও হয়, আবার সবচেয়ে বেশি দুর্বল। যেদিন সবকিছু সত্যি সত্যি বদলাতে লাগল তা কোনো সতর্ক বার্তা নিয়ে আসেনি। সকালে বাড়িতে সেই একই নিস্তব্ধতা ছিল, সেই একই সাবধানতা যেমনটা গত কয়েকদিন ধরে চলে আসছিল। রাঘব ডিউটিতে বেরিয়ে গেল, এবং আরোহী নিজের মিটিংগুলোতে ডুবে গেল। দুজনেই নিজেদের মতো দিন শুরু করল, এটা না ভেবেই যে আজকের দিন সেই সব প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসবে যা তারা এ পর্যন্ত এড়িয়ে এসেছিল। দুপুরের পর দপ্তরে একটি নাম ধীরে ধীরে ঘুরতে লাগল। কেউ খোলাখুলি বলছিল না, কিন্তু ইঙ্গিতে সব কিছু বলা হচ্ছিল। একজন পুরনো বিনিয়োগকারী, এমন একজন মানুষ যে আগেও কোম্পানির সাথে যুক্ত ছিল, সিইওর সাথে দেখা করতে এলো। রাঘবের জন্য এই বিষয়টি তখনই ভারী হয়ে গেল যখন সে পার্কিংয়ে সেই লোকটিকে দেখল। তার হাঁটা চলা আত্মবিশ্বাসে ভরা ছিল, পোশাক দামি ছিল,
এবং তার নজর এদিক ওদিক ঘুরছিল না। সে সোজা সেই তলার দিকে এগোচ্ছিল যেখানে আরোহীর কেবিন ছিল। রাঘব তার নাম জানত না, কিন্তু তার ভেতরে এই অনুভূতি পরিষ্কার ছিল যে এই সাক্ষাৎ সাধারণ নয়। কিছু মানুষ এমন হয় যাদের উপস্থিতি পরিবেশ বদলে দেয়, এবং এই লোকটিও তাদের মধ্যেই একজন ছিল। সন্ধ্যায় যখন রাঘব বাড়ি ফিরল, তখন আরোহী আগে থেকেই সেখানে ছিল। তার মুখে ক্লান্তির চেয়ে বেশি এক উত্তেজনা বা চাক ছিল, যেন সারাদিন কিছু সামলাতে সামলাতে সে ভেতর থেকে চুপ হয়ে গেছে। সে কিছু বলল না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলছিল। রাঘব জলের গ্লাস রাখল এবং পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর আরোহী ধীরে থেকে বলল যে আজ দপ্তরে তার অতীত সামনে চলে এসেছে। সে নাম নিল না, কিন্তু যে স্বরে সে বলল তাতেই ভয় লুকিয়েছিল। রাঘব জিজ্ঞেস করল যে কি সেই একই লোক যার সম্পর্কে সে কখনো অসম্পূর্ণ শব্দে উল্লেখ করেছিল। আরোহী মাথা নাড়ল। সে জানালো যে সেই লোক এখন ফিরে এসেছে, এবং সে অনেক কিছু জানে। সে এটাও জানে যে সে এখন বিবাহিতা। এটি বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। এই ভয় শুধু সমাজের ছিল না, এটি সেই অতীতের ছিল যাকে সে অনেক পেছনে ফেলে এসেছে বলে মনে করত। বাড়ির পরিবেশ ভারী হয়ে গেল। আরোহী বলল যে সেই লোক এই সত্যকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। সে প্রশ্ন তুলতে পারে, কথা ছড়াতে পারে, এবং চাইলে অনেক কিছু ভেঙে দিতে পারে। রাঘব চুপচাপ শুনতে থাকল। তার ভেতরে রাগও ছিল এবং চিন্তাও, কিন্তু সবচেয়ে বেশি একটি অনুভূতি ছিল যে এখন এই লড়াই ফিসফাসের নয়, এখন বিপদ সামনে দাঁড়িয়েছিল। রাঘব জিজ্ঞেস করল যে সে কি করতে চায়। আরোহী কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল যে সে জানে না। এই স্বীকারোক্তি সেই মহিলার জন্য সহজ ছিল না, যে সবসময় প্রতিটা পরিস্থিতির জন্য তৈরি থাকত। প্রথমবার সে মানল যে তার কাছে সব উত্তর নেই। সেই মুহূর্তেই রাঘব বুঝে নিল যে যদি সে এখন পিছিয়ে যায়, তবে সে শুধু একটি সমঝোতা থেকে নয়, বরং একজন মানুষের থেকেও মুখ ফিরিয়ে নেবে। সে বলল যে সামনে যাই হোক সে পালিয়ে যাবে না। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। আরোহী তার দিকে তাকাল, যেন কেউ প্রথমবার নিঃশর্তভাবে তার সাথে থাকার কথা বলেছে। সেই মুহূর্তে দুজনেই অনুভব করল যে তাদের সম্পর্ক এখন কাগজে বা শর্তে বাধা নেই। এখন এটি অতীত আর বর্তমানের মধ্যে দাঁড়িয়ে থাকা এক সরাসরি সংঘাত হয়ে উঠেছে। রাত গভীর হয়েছিল। বাইরে রাস্তাঘাট শান্ত ছিল, কিন্তু ঘরের ভেতরে অস্থিরতা জাগছিল। দুজনেই নিজ নিজ ঘরে চলে গেল, কিন্তু এইবার দরজা বন্ধ হওয়া সত্ত্বেও দূরত্ব আগের মতো ছিল না। এক না বলা ভরসা তৈরি হয়েছিল যে যাই আসুক না কেন তার মোকাবিলা একা করা হবে না। এবং সম্ভবত এটিই সেই মুহূর্ত ছিল যখন গল্প তার সবচেয়ে বিপজ্জনক পথে পা রাখল। পরের দিন সকালে দপ্তরের হাওয়া আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সেই একই গেট, সেই একই লোক, কিন্তু রাঘব অনুভব করছিল যে আজ প্রতিটা নজর কিছু জিজ্ঞেস করছে। সে নিজের জায়গায় দাঁড়িয়েছিল, তবুও তার নজর বারবার পার্কিংয়ের দিকে চলে যাচ্ছিল, যেন কোনো অদেখা পায়ের শব্দের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরই সেই গাড়িটি দেখা গেল, সেই একই আত্মবিশ্বাসে ভরা হাতা। লোকটি না থেমেই ভেতরে চলে গেল, যেন তার কোনো অনুমতির প্রয়োজনই নেই। রাঘব কিছু করল না, শুধু দেখল এবং বুঝে নিল যে আজ প্রশ্ন শুধু হাওয়ায় থাকবে না। দুপুর হতে হতে এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে সিইওর ঘরে একটি লম্বা মিটিং চলছে। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতরের নীরবতা বাইরে পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। রাঘব নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রতিটা মিনিট যেন ভারী হতে লাগল। কয়েক ঘন্টা পর সেই লোকটি বাইরে বেরোল। তার মুখে হালকা এক হাসি ছিল, জয়ের মতো নয়, বরং আশ্বস্ত হবার মতো। যেতে যেতে তার নজর রাঘবের সাথে ধাক্কা খেল। সেই নজর ছোট ছিল, কিন্তু তাতে এটি পরিষ্কার ছিল যে খেলা শুরু হয়ে গেছে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘবের ভেতরে তোলপাড় চলছিল। সে এটা বুঝতে পেরেছিল যে এখন এই গল্প ফিসফাস থেকে অনেক এগিয়ে গেছে। বাড়ি পৌঁছালো তো আরোহী আগে থেকেই সেখানে ছিল। সে জানলার কাছে বাড়িয়েছিল, বাইরের রাস্তার দিকে তাকিয়ে, যেন ভেতরের অস্থিরতাকে বাইরে ছেড়ে দিতে চায়। রাঘব কিছু জিজ্ঞেস করল না, তার উপস্থিতি যথেষ্ট ছিল। আরোহী ঘুরল, এবং তার চোখে ভয়ের সাথে রাগও ছিল। সে জানালো যে সেই লোক সরাসরি হুমকি দেয়নি, কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল। সে এই বিয়েকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চায়। বোর্ড পর্যন্ত কথা পৌঁছানোর প্রস্তুতিতে আছে, এবং দরকার পড়লে মিডিয়ার নামও সে নিয়েছে। এটি এখন ব্যক্তিগত বিষয় ছিল না,
এটি মর্যাদা এবং ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। আরোহী দীর্ঘশ্বাস নিল এবং বলল যে সম্ভবত সবচেয়ে সুরক্ষিত পথ এটাই হবে যে তারা কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখে, যাতে প্রশ্নগুলো ঠান্ডা হয়ে যায়। এই পরামর্শ কোনো চালাকি থেকে নয়, ভয় থেকে এসেছিল। রাঘবের ভেতরে কিছু একটা শক্ত হল। সে বুঝল যে এই ভয় সেই জায়গা থেকেই আসছে যেখান থেকে কখনো ভরসা জন্মেছিল। সে শান্ত গলায় বলল যে যদি তারা আজ পিছিয়ে যায়, তবে এই লোক আরও মজবুত হবে। আজ যদি তারা মাথা নত করে, তবে কাল সবাই মাথা নত করানোর চেষ্টা করবে। সে পরিষ্কার বলল যে সে কোনো ঢাল নয়, যাকে দরকার পড়লে সামনে করা হবে এবং তারপর পেছনে সরিয়ে দেওয়া হবে। এটি তার জীবন, তার সম্মান। আরোহী তার কথা শুনল। কয়েক মুহূর্তের জন্য সে সেই সিইও হয়ে গেল যে প্রতিটা ঝুঁকি মেপে দেখে, প্রতিটা বিকল্পের হিসেব করে। কিন্তু তারপর তার চোখে কিছু একটা ভেঙে পড়তে দেখা গেল। সে প্রথমবার স্বীকার করল যে সে ভয় পাচ্ছে, পথ হারানো থেকে নয়, বরং কাউকে হারিয়ে ফেলা থেকে। এই স্বীকারোক্তি কোনো রণকৌশলের অংশ ছিল না, এটি একজন মানুষের সত্য ছিল। ঘরে নীরবতা ছেয়ে গেল। দুজনেই বুঝছিল যে এটি সেই মোড় যেখানে অর্ধেক সিদ্ধান্তে কাজ হয় না। অবশেষে আরোহী বলল যে যদি লড়তে হয়, তবে সে একা লড়বে না। এটি কোনো বড় ঘোষণা ছিল না, ব্যাস একটি সরাসরি সিদ্ধান্ত ছিল। রাঘব মাথা নাড়ল। বাইরে শহর নিজের গতিতে চলছিল, কিন্তু ঘরের ভেতরে একটি পথ ঠিক হয়ে গিয়েছিল। যা কিছু আসুক না কেন, তা থেকে পালানো হবে না। এখন এই গল্প ভয় পেয়ে পিছিয়ে যাবার নয়, এটি সত্যের পাশে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছিল, চাই তার দাম যাই হোক না কেন। সিদ্ধান্ত নেওয়ার পরের সকাল সবসময় আলাদা অনুভূত হয়। রাঘব এই কথাটি সেই দিন পরিষ্কার বুঝল। বাড়ি একই ছিল, দেওয়াল একই ছিল, কিন্তু হাওয়ায় একটি টানাপোড়েন মিশেছিল, যেন কোনো অদৃশ্য বোঝা ঘরের কোণগুলোতে জমে গেছে। দুজনে বেশি কথা না বলেই দিন শুরু করল। না কোনো অনুতাপ ছিল, না কোনো উৎসাহ। ব্যাস এই পরিষ্কার অনুভূতি ছিল যে এখন প্রতিটা পদক্ষেপের একটি দাম থাকবে এবং সেই দাম সহজ হবে না। দপ্তরে পৌঁছাতেই প্রভাব দেখা দিতে লাগল। রাঘব দেখল যে লোক এখন নজর লুকোনোর চেষ্টা করছে না। কিছু মুখ বেশি সতর্ক ছিল, কিছু প্রশ্ন নিয়ে। সে নিজের কাজে লেগে রইল, কিন্তু ভেতরের অস্থিরতাকে উপেক্ষা করা কঠিন হচ্ছিল। দুপুর হতে হতে সে আবার ডাক পেল। এইবার প্রশ্ন আগের চেয়ে বেশি সরাসরি ছিল। তাকে জিজ্ঞেস করা হলো যে সে কি কোনো ব্যক্তিগত পরিস্থিতির কারণে নিজের পেশাদারী দায়বদ্ধতাকে প্রভাবিত হতে দিচ্ছে। রাঘব সংযম বজায় রাখল। সে বলল যে তার কাজ সুরক্ষা নিশ্চিত করা, এবং সে সেটাই করছে। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু ঘরে বসে থাকা লোকগুলো বুঝছিল যে এই বিষয়টি এখন শুধু শৃঙ্খলার নয়। অন্যদিকে আরোহীর জন্য দিনটি আরও ভারী ছিল। বোর্ডের একটি জরুরি মিটিং ডাকা হল। প্রশ্ন তার যোগ্যতার উপর ছিল না, বরং তার ব্যক্তিগত জীবনের সীমানার উপর ছিল। সে জানত যে এটাই সেই বিন্দু যেখানে অতীত আর বর্তমান মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে শান্ত নিয়ন্ত্রিত স্বরে বলল যে তার ব্যক্তিগত জীবন কোম্পানির সিদ্ধান্তে প্রভাব ফেলে না এবং ফেলবেও না। এটি কোনো ভাষণ ছিল না, বরং একটি স্পষ্ট সীমারেখা টানার চেষ্টা ছিল। তবুও সে অনুভব করল যে কিছু লোকের জন্য এই সীমারেখা যথেষ্ট হবে না। সন্ধ্যা হতে হতে চাপ বাইরের দুনিয়া পর্যন্ত পৌঁছে গেল। দপ্তরের বাইরে কিছু সাংবাদিক দেখা যেতে লাগল। ক্যামেরা এখনও বন্ধ ছিল, প্রশ্ন এখনও হাওয়ায় ছিল, কিন্তু তাদের উপস্থিতি যথেষ্ট ছিল। রাঘব দূর থেকে এইসব দেখল এবং প্রথমবার তার অনুভব হল যে এই লড়াই এখন বাড়ি আর দপ্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এটি সেই সব লোকেদের কাছে পৌঁছে গেছে যারা গল্পকে সত্যের চেয়ে বেশি দ্রুত ছড়ায়। বাড়ি ফেরার সময় দুজনেই ক্লান্ত ছিল, শরীর থেকে নয়, বরং ভেতর থেকে। তারা বসে দিনের সম্পর্কে কথা বলল। রাঘব জানাল যে তাকে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল। আরোহী বোর্ড মিটিংয়ের কথা উল্লেখ করল। কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। সেই কথোপকথনে একটি কথা পরিষ্কার ছিল যে এই পথ লম্বা এবং কঠিন হতে চলেছে। প্রতিদিন কোনো না কোনো নতুন পরীক্ষা সামনে আসবে, এবং প্রতিটা পরীক্ষা তাদের সিদ্ধান্তকে যাচাই করবে। আরোহী প্রথমবার বলল যে তার এই সবের জন্য অনুতাপ নেই, কিন্তু ভয় আছে। ভয় এই কারণে যে পাছে এই লড়াই রাঘবকে ভেঙে না ফেলে। রাঘব তার দিকে তাকালো এবং বলল যে তারও ভয় আছে, কিন্তু তার চেয়ে বড় ভয় তার তখন লাগত যদি সে চুপচাপ পিছিয়ে যেত। সে বলল যে সম্মান শুধু অন্যের নজরে বাঁচে না, তাকে মানুষের নিজের ভেতরেও বাঁচিয়ে রাখতে হয়। রাত ঘন হতে লাগল। বাইরে শহরের শব্দ কমে গেল, কিন্তু ঘরের ভেতরে দুজনেই জেগে রইল। তারা এটা বুঝতে পেরেছিল যে এই গল্প এখন কোনো সমঝোতা বা বাহানায় থামবে না। যা হবে সামনে হবে, এবং তার দায়িত্ব সামনেই নিতে হবে।
এটি সেই দাম ছিল যা তারা সত্যের পাশে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছিল, এবং সম্ভবত এই মুহূর্তেই দুজনে এটাও বুঝল যে কোনো সম্পর্কের আসল পরীক্ষা শান্তিতে নয়, বরং সংকটে হয়। যখন হারানোর ভয় সবচেয়ে বেশি থাকে এবং তবুও মানুষ পিছিয়ে না যায়, তখন যা অবশিষ্ট থাকে তাই আসল হয়। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শব্দ হয়ে ওঠে। পরের কয়েকদিনে রাঘব আর আরোহী এটাই অনুভব করল। দপ্তরে প্রশ্ন এখন নজর ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে। কিছু কথা দাপ্তরিকী মেলে নেমে এলো, কিছু আলোচনা বন্ধ ঘরে হতে লাগল। রাঘবকে চাকরি থেকে সরানো হলো না, কিন্তু তার ডিউটি বদলে দেওয়া হলো। তাকে গেট থেকে সরিয়ে ভেতরের কম গুরুত্বপূর্ণ অংশে পাঠিয়ে দেওয়া হলো। এটি কোনো শাস্তি ছিল না, কিন্তু একটি সংকেত ছিল। সে বুঝতে পারল যে চাপ এখন ধীরে ধীরে দিক পরিবর্তন করছে এবং লক্ষ্য পরিষ্কার। আরোহীর জন্য পরিস্থিতি আরও কঠিন হতে লাগল। বোর্ডের কিছু সদস্য তার পাশে ছিল, কিন্তু কিছু এমনও ছিল যারা এই সুযোগটিকে দুর্বলতা হিসেবে দেখছিল। প্রতিটা মিটিংয়ে সেই একই প্রশ্ন আলাদা আলাদা শব্দে ফিরে আসত। সে কি পরিস্থিতি সামলাতে পারছে? তার ব্যক্তিগত জীবন কি কোম্পানির ভাবমূর্তিতে প্রভাব ফেলছে? আরোহী প্রতিবার সংযমের সাথে উত্তর দিতে থাকল, কিন্তু ভেতরে সে জানত যে এই লড়াই শুধু যুক্তি দিয়ে জেতা যাবে না। এখানে আবেগও বাজি ধরা ছিল, এবং সেটি সবচেয়ে অস্থির জায়গা হয়। এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে রাঘবকে বলল যে বোর্ড একটি অস্থায়ী সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তাকে কিছু সময়ের জন্য প্রকাশ্য দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই শব্দগুলো পরামর্শের মতো ছিল, কিন্তু তাদের পেছনে সতর্কতা লুকিয়েছিল। রাঘব চুপ রইল। সে বুঝতে পারছিল যে এই চাপ সরাসরি আরোহীর ওপর নয়, বরং তার মাধ্যমে তাদের দুজনের ওপর দেওয়া হচ্ছে, যাতে কেউ না কেউ নতি স্বীকার করে। সেই রাতে কথা অনেক দূর গড়াল। প্রথমবার তারা সেই বিকল্পটিকে সামনে রাখল যা তারা এ পর্যন্ত এড়িয়ে এসেছিল। রাঘব শান্ত গলায় বলল যে যদি কাউকে পিছিয়ে যেতে হয় তবে সে হবে। সে বলল যে সে নিজের চাকরি ছেড়ে দিতে পারে, অন্য কোথাও চলে যাবে, যাতে প্রশ্নের আগুন ঠান্ডা হয়ে যায়। এটি কোনো আবেগপ্রবণ ঘোষণা ছিল না, বরং একটি ঠান্ডা মাথায় ভাবা প্রস্তাব ছিল। ঘরে নীরবতা নেমে এলো। এটি সম্মতির নীরবতা ছিল না, বরং সেই ব্যথার ছিল যা দুজনেই অনুভব করছিল। আরোহীর চোখে প্রথমবার রাগ ফুটে উঠল। সে বলল যে এটি সমাধান নয়, এটি আত্মত্যাগ, এবং সে এই ধরনের আত্মত্যাগ স্বীকার করবে না। সে পরিষ্কার বলল যে যদি রাঘব পিছিয়ে যায় তবে এটি সেই সব লোকেদের জয় হবে যারা সবসময় বিশ্বাস করে এসেছে যে ক্ষমতা শুধু পদ আর টাকা থেকে আসে। সে বলল যে সে এই লড়াইয়ে কাউকে ঢাল বানিয়ে সামনে করবে না, চাই এর দাম যাই হোক না কেন। রাঘব তার কথা শুনল। তার ভেতরে দুটি ভাব ধাক্কা খাচ্ছিল, একদিকে সুরক্ষার ইচ্ছা, অন্যদিকে সেই সম্মানের রক্ষা যা সে অনেক কষ্টে পেয়েছিল। সেই সংঘাতের মধ্যেই সে এটা বুঝতে পারল যে সব আত্মত্যাগ মহান হয় না, কখনো কখনো তা শুধু ভয়ের অন্য একটি নাম হয়। এই উপলব্ধি সহজ ছিল না, কিন্তু জরুরি ছিল। সেই রাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলো না। দুজনেই নিজ নিজ ঘরে ফিরে গেল, কিন্তু ঘুম কারোর এলো না। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, কিন্তু ভেতরে দুজনের চিন্তা জেগে রইল। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে কাউকে না কাউকে কিছু হারাতেই হতো। প্রশ্ন এটি ছিল না যে কি হারাবে, বরং এটি ছিল যে কিভাবে হারাবে। চুপচাপ পিছিয়ে গিয়ে নাকি সত্যের সাথে দাঁড়িয়ে থেকে। কিছু সিদ্ধান্ত কখনো ঘোষণা হয়ে আসে না, সেগুলো ভেতরে ভেতরে নেওয়া হয় এবং তাদের প্রভাব পরে অনুভব করা যায়, ধীরে এবং গভীরভাবে। পরের দিন সকালে রাঘব তাড়াতাড়ি উঠে গেল। বাড়ি এখনো ঘুমিয়েছিল। সে চা বানালো, কিন্তু নিজে খেল না। সে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাতে লাগল, যেন এমন কিছু মনে করার চেষ্টা করছে যা সে এখনো ছাড়েনি, কিন্তু ছাড়তে চলেছে। যখন আরোহী উঠল, তখন সে রাঘবের মুখে এক অদ্ভুত স্থিরতা দেখল। এটি না ভয় ছিল না ক্লান্তি, এটি সেই মানুষের মুখ ছিল যে নিজের ভেতরে নিজের পথ বেছে নিয়েছে। দপ্তরে পৌঁছতেই পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। রাঘবকে সুরক্ষা প্রধানের ঘরে ডাকা হলো। কথোপকথন দীর্ঘ ছিল না এবং শব্দগুলো আনুষ্ঠানিক ছিল, কিন্তু তাদের পেছনের মানে ভারী ছিল। তাকে বলা হলো যে তার পরিষেবার আর সেই জায়গায় প্রয়োজন নেই যেখানে সে এ পর্যন্ত কাজ করে এসেছে। এটি সরাসরি বরখাস্ত করা ছিল না, কিন্তু এটি পরিষ্কার সংকেত ছিল যে তার সেখানে থাকা এখন সবার জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাঘব কোনো তর্ক করল না। সে শুধু এটুকুই বলল যে সে সবসময় নিজের কাজ সততার সাথে করেছে এবং ভবিষ্যতেও করবে, পরিস্থিতি যাই হোক না কেন। ঘর থেকে বেরোনোর সময় তার মনে হলো যেন সে তার জীবনের একটি অংশ সেখানেই ফেলে রেখে এসেছে, কোনো শব্দ ছাড়াই। সেই দিনই আরোহীর জন্য সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হলো। বোর্ডের মিটিংয়ে এটি ঠিক হলো
যে তাকে কিছু সময়ের জন্য প্রকাশ্য ভূমিকা থেকে সরে গিয়ে কোম্পানির ভেতরে সীমিত দায়িত্ব পালন করতে হবে। এটি পদ থেকে সরানো ছিল না, কিন্তু এক ধরনের নীরবতা চাপিয়ে দেওয়া হয়েছিল। আরোহী সিদ্ধান্ত শুনল, মাথা নাড়ল এবং কোনো প্রশ্ন করল না। ভেতরে কিছু ভেঙে পড়ছিল, কিন্তু সে সেটিকে মুখে আসতে দিল না। সে বুঝতে পেরেছিল যে এটি পুরোপুরি হার নয়, কিন্তু এই দাম এখন মেটাতে হবে। সন্ধ্যায় যখন দুজনে বাড়ি ফিরল, তখন বাড়ির নিস্তব্ধতা বদলে গিয়েছিল। এটি অপেক্ষার নিস্তব্ধতা ছিল না, বরং মেনে নেওয়ার। রাঘব কোনো ভূমিকা ছাড়াই বলল যে সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শব্দগুলো সরাসরি ছিল, কোনো আবেগ ছাড়া। সে বলল যে সে চায় না তার উপস্থিতি আরোহীর জন্য প্রতিদিন একটি নতুন সমস্যা হয়ে উঠুক। এই সিদ্ধান্ত হঠাৎ ছিল না, এটি অনেক রাতের অস্থিরতা আর চিন্তার ফল ছিল। আরোহী তাকে আটকাল না। সে জানত যে এটি তার সিদ্ধান্ত এবং এটিকে হালকা শব্দ দিয়ে বদলানো যাবে না। সেই মুহূর্তে দুজনেই বুঝছিল যে তারা কিছু হারিয়েছে। রাঘব তার পরিচয়ের একটি অংশ ছেড়েছিল, আরোহী তার কণ্ঠস্বরের একটি অংশ চেপে দিয়েছিল। এটি কোনো নাটকীয় আত্মত্যাগ ছিল না, ব্যাস একটি সত্য ছিল যে প্রতিটা লড়াই কিছু না কিছু কেড়ে নেয়। দুজনে একে অপরের দিকে তাকালো। চোখে ব্যথা ছিল, কিন্তু অনুতাপ নয়। তারা জানত যে যদি তারা আজ সত্য থেকে পিছিয়ে যেত, তবে হয়তো সবকিছু বাঁচিয়ে নিত, কিন্তু নিজেকে ছাড়া। রাত অনেকক্ষণ পর্যন্ত বাড়ির আলোগুলো জ্বলে রইল। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, কিন্তু ভেতরে দুজনে নিজ নিজ পথ গুছিয়ে নিচ্ছিল। রাঘবের কাছে কোনো ঠিক করা গন্তব্য ছিল না, কিন্তু তার কাছে নিজের সম্মান ছিল এবং সে সেটি হারিয়ে বাঁচতে পারত না। আরোহী জানত যে তার পদ এখনও তার কাছে আছে, কিন্তু এখন সেটি আগের মতো সুরক্ষিত নয়। তবুও সে এটি মেনে নিয়েছিল যে যদি সে আজ মাথা নত করে সব বাঁচানোর চেষ্টা করত, তবে সম্ভবত নিজেকে হারিয়ে ফেলত। সেই রাতে তারা কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, কোনো ভবিষ্যতের ছবি বানায়নি। ব্যাস এটি ঠিক করল যে সামনে যা হবে তাতে মিথ্যে থাকবে না। সম্ভবত এটিই তাদের সবচেয়ে বড় জয় ছিল, কিছু হারিয়েও নিজেকে না হারানো। এটি সেই মোড় ছিল যেখানে গল্প এটি প্রমাণ করল যে সঠিক পছন্দ সবসময় সহজ হয় না, কিন্তু সেগুলো মানুষকে ভেতর থেকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। প্রতিটা ঝড়ের পর আকাশ একই রকম থাকে না, কিন্তু হাওয়া অবশ্যই পরিষ্কার হয়ে যায়। সময় কাটানোর সাথে সাথে রাঘব আর আরোহী এটাই অনুভব করল। কোনো অলৌকিক ঘটনা ঘটল না, কোনো কিছু হঠাৎ সব ঠিক হয়ে গেল না। জীবন আগের মতোই চলতে থাকল, ব্যাস তার গতি কিছুটা ধীর এবং সত্য কিছুটা পরিষ্কার হয়ে গেল। রাঘব কিছুদিন পর্যন্ত কিছু করল না। সে সকালে উঠত, চা বানাত এবং বাইরে বসে দিনটিকে শুরু হতে দেখত। তার কাছে চাকরি ছিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে প্রথমবার নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করে দিয়েছে। কয়েক সপ্তাহ পর সে একটি ছোট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সুরক্ষার কাজ পেল। কোনো বড় কোম্পানি নয়, কোনো নাম নেই, কিন্তু কাজ সৎ ছিল। লোক তাকে নামে জানত, সম্মানের সাথে কথা বলত। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, তখন ক্লান্তি থাকত, কিন্তু ভেতরে সে খালি থাকত না। সে বুঝতে পেরেছিল যে সম্মান সবসময় উঁচু জায়গা থেকে পাওয়া যায় না, কখনো কখনো তার সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে পাওয়া যায়। আরোহীর জন্যেও জিনিসগুলো বদলে গিয়েছিল। সে এখনও সিইও ছিল, কিন্তু আগের মতো নয়। সে এখন বেশি শুনত, কম বলত। বোর্ড মিটিংয়ে তার কণ্ঠস্বর এখনও ছিল, কিন্তু তাতে একটি স্থিরতা এসে গিয়েছিল। সে নিজের জীবনকে দুই ভাগে ভাগ করা বন্ধ করে দিয়েছিল। ব্যক্তিগত আর পেশাদারী জীবনের মধ্যে যে দেওয়াল সে বছরের পর বছর খাড়া রেখেছিল, এখন সেটি ততটা কঠিন ছিল না। সে এটা বুঝতে শুরু করেছিল যে ক্ষমতা শুধু নিয়ন্ত্রণে থাকে না, কখনো কখনো তা মেনে নেওয়ার মধ্যেও থাকে। বাড়ি এখন আগের মতো ছিল না, কিন্তু আরও ভালো ছিল। সেখানে নিস্তব্ধতা ছিল না, না প্রতি মুহূর্তে ভয়। দুজনে ধীরে ধীরে একটি নতুন ছন্দ খুঁজে নিয়েছিল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো শর্ত নেই, ব্যাস এইটুকু বোঝা যে তারা একে অপরের সাথে সত্য থাকবে। কিছুদিন ভালো যেত, কিছুদিন ভারী, কিন্তু এখন পালানোর প্রয়োজন ছিল না। এক সন্ধ্যায় ছাদে বসে দুজনে শহর দেখল। নিচে গাড়ি চলছিল, লোক নিজ নিজ পথে ছিল। রাঘব বলল যে তার কখনো কখনো ভয় লাগে যে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আরোহী উত্তর দিল যে সেও হারিয়েছে। তারপর কিছুক্ষণ পর সে বলল যে সম্ভবত হারানোই এটি শেখায় যে কি জরুরি। রাঘব মাথা নাড়ল। সেই মুহূর্তে কাউকে সঠিক প্রমাণ করার প্রয়োজন ছিল না। সময় তাদের দুজনকে এটি শিখিয়েছে যে সম্পর্ক সবসময় শুরু হওয়ার গল্প হয় না, সেগুলো টিকে থাকার গল্প হয়, যেখানে প্রতিদিন পছন্দ করতে হয়। সহজ পথ নয়, বরং সঠিক পথ। তারা এটি বলল না যে তারা সবসময় সাথে থাকবে, কিন্তু এটি অবশ্যই ঠিক করল যে যতক্ষণ সাথে আছে, মিথ্যের সাথে থাকবে না।
গল্প এখানেই শেষ হয় না, কারণ জীবন কখনো শেষ হয় না। কিন্তু এই মোড় এখানেই পূর্ণ হয়। একটি এমন মোড় যেখানে দুজন মানুষ, যারা পরিস্থিতির কারণে মিলেছিল, এখন নিজেদের সিদ্ধান্তের কারণে সাথে দাঁড়িয়ে আছে। কোনো শব্দ ছাড়াই, কোনো প্রদর্শন ছাড়াই, ব্যাস একটি সত্যের সাথে। এবং সম্ভবত এটিই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, যে সম্মান, ভালোবাসা আর শান্তি বাইরে থেকে আসে না। সেগুলো তখন জন্ম নেয় যখন মানুষ কঠিন সময়েও নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে না। যদি এই গল্প আপনাদের স্পর্শ করে থাকে, তবে নিজের মতামত অবশ্যই শেয়ার করবেন। এবং যদি আপনারা এমনই সব গল্প শুনতে চান, তবে চ্যানেলটিকে পছন্দ করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।